আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আমাদের নিজেদের জীবনের অনেক হিসেব নিকেশই নতুন করে মেলাতে ইচ্ছে করবে। পারিবারিক বন্ধন, আপনজনদের প্রতি ক্ষমা, প্রিয়জন হারানোর শোক, আর সবচেয়ে বড় কথা, পরিবারের প্রধান কারো মৃত্যুর পর ভেঙে পড়ার সম্পর্কগুলো নতুন করে জোড়া লাগানো যে কতটা জটিল হতে পারে সেটাই আমরা আজ ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে একেবারে গভীরে যাওয়া যাক। কি অদ্ভুত গভীর একটা কথা, তাই না? মৃত্যুশয্যায় থাকা একজন বাবারই শেষ ইচ্ছাটা কিন্তু আমাদের খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে সামনের পথ চলাটা কতটা আবেগের এবং কতটা কঠিন হতে চলেছে। বাবা ঠিকই বুঝতে পেরেছিলেন যে তার ছেলে ফাহাদ ভুল করেছে, কিন্তু সেই ভুলের ভারে ছেলেটা যেন সারা জীবন পিষ্ট না হয়, পরিবারের অন্যদের কাছে সেই অনুরোধটাই তিনি করে গেছেন। তো প্রথমেই চলুন দেখি পর্ব ১, শোকের ভার। বাবার মৃত্যুর ঠিক পরের সেই এলোমেলো আর শোকাচ্ছন্ন মুহূর্তগুলো একটা পরিবারের জন্য আসলে কতটা অসহনীয় হতে পারে। ভাবুন একবার পরিস্থিতিটা। ফাহাদ তার সব ভুল শোধরাতে ঢাকার বাড়িটি কিনে তার কাগজপত্র নিয়ে ফিরেছিল বাবাকে চমকে দেবার জন্য, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। মৃত্যু তো আর কারোর জন্য অপেক্ষা করে না। এই যে একটা আকস্মিক শূন্যতা এবং সঠিক সময় কিছু করতে না পারার চরম আক্ষেপ, এটা তাদের পারিবারিক ট্রমা বা মানসিক আঘাতকে যেন বহুগুণ বাড়িয়ে দেয়। মায়ের এই হাহাকারটা শুনলে বুকটা কেমন যেন কেঁপে ওঠে, তাই না? সারা জীবনের সঙ্গীকে হারানোর এই শূন্যতা আমাদের বুঝিয়ে দেয় যে পরিবারের প্রধান মানুষটি চলে যাওয়ার পর ঠিক কতটা গভীর ক্ষতের সৃষ্টি হয়। তিনি তো কেবল একজন স্বামীকেই হারাননি, হারিয়েছেন তার ছোটবেলার বন্ধু, অভিভাবক এবং তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়টাকে। এরপর আসে আমাদের দ্বিতীয় পর্ব, অপরাধবোধ এবং আত্ম উপলব্ধি। এই ধাক্কাটা কিভাবে ফাহাদের ভেতরের জগৎটাকে ওলটপালট করে দিল, এবার সেটা দেখা যাক। ফাহাদের জীবনের গল্পটা যদি আমরা একটু মিলিয়ে দেখি, সেই জন্মের সময়ে মাকে হারানো, এরপর বিদেশে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশে বড় হওয়া, আর তারপর অন্ধের মতো শুধু কেরিয়ারের পেছনে ছুটতে গিয়ে নিজের পরিবারকেই চরম আঘাত করা, এই পুরো ট্রমাটাই কিন্তু শেষ পর্যন্ত তাকে তার ইগো বা অহংবোধের খোলস থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিল। সে আসলে শেষ মুহূর্তে এসে উপলব্ধি করতে পেরেছিল যে পরিবার কি তা সে কখনোই শিখতে পারেনি। আমাদের চারপাশে সাফল্যের আসলে দুটো আলাদা চিত্র দেখা যায়, যা এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। একদিকে ওই যে টাকা আর ক্ষমতার মোহ, যা ফাহাদকে এতদিন অন্ধ করে রেখেছিল, আর অন্যদিকে রয়েছে একজন প্রকৃত ভালো মানুষ হওয়ার এবং সম্পর্কগুলোর কদর করার সত্যিকারের সাফল্য। মোহের ঘোর কেটে যাওয়ার পর ফাহাদ বুঝতে পারে টাকা বা ক্ষমতা নয়, একজন ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় সার্থকতা। ফাহাদের এই কথাটা একটু শুনুন। নিজের সব অহংকার দূরে সরিয়ে এসে তার বোন মেহরিনের কাছে কতটা অকপটে নিজের ব্যর্থতা স্বীকার করছে। সে মানছে যে জীবনের দৌড়ে সম্পর্কগুলোকে সে নিজেই একটু একটু করে ধ্বংস করেছে। এই আত্মস্বীকৃতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে গভীর অনুশোচনা একজন মানুষকে একেবারে মাটির কাছাকাছি নিয়ে আসে। আর ঠিক এখান থেকে শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, ক্ষমার এক অবিশ্বাস্য শক্তি, যেখানে সব ক্ষোভ আর অভিযোগে জায়গা দখল করে নেয় পরম করুণা। মায়ের এই ক্ষমার ধাপগুলো একবার ভেবে দেখেছেন? কি অসাধারণ মানসিক শক্তি! উনি শুধু নিজের ছেলে ফাহাদকেই মাফ করেননি, বরং যেন নিজের ভেতরের সব অভিমান ভুলে পুরো পৃথিবীকে ক্ষমা করেছেন। বড় ছেলের হাতে বাড়ির দায়িত্ব তুলে দিয়ে তিনি পরবর্তী প্রজন্মের ঐক্যটা নিশ্চিত করলেন, আর নিজের সিদ্ধান্ত নিলেন শায়িত স্বামীর পাশেই বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার। এই চরম শোকের মাঝেও তিনি এই পরিবারের নতুন নোঙ্গর হিসেবে নিজেকে শক্ত হাতে প্রতিষ্ঠিত করেছেন। আর জানেন তো, ক্ষমার এই ব্যাপারটা কিন্তু পরিবারের অন্য সদস্যদের মধ্যেও জাদুর মতো ছড়িয়ে পড়ে। ভাবির এই আন্তরিক ক্ষমা চাওয়ার দৃশ্যটাই তার সবচেয়ে বড় প্রমাণ। নিজের ভুলটা হাসিমুখে স্বীকার করে নেওয়ার মধ্যেই যে সম্পর্কের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। তিনি মেহেরিনকে নিজের আপন বোন হিসাবে মেনে নিয়ে এই ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চমৎকার একটা উদ্যোগ নেন। সায়রা আর ফাহাদের এই বিষয়টা খেয়াল করুন। সম্পর্ক নতুন করে শুরু করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? পুরনো সব কষ্ট আর গ্লানি মুছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার এই ঢেউটা সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক। তারা বুঝতে পেরেছে যে কে বেশি ভুল করেছে তার হিসাব কষার চেয়ে বরং অতীত ভুলে স্লেটটা একদম পরিষ্কার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এবার আসা যাক আমাদের একেবারে শেষ ধাপে, পর্ব ৪, পারিবারিক বন্ধন
পুনর্গঠন। ভাঙা টুকরোগুলো কিভাবে আবার এক সুতোয় গাঁথা হলো চলুন দেখি। সবচেয়ে চমৎকার বিষয়টা হলো মা শুধু সবকিছু মেনেই নেননি, পরিবারটাকে শান্তিতে রাখার জন্য তিনি একটা সুস্পষ্ট ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করে দিয়েছেন। তিনি চান পরিবারের সবাই, ভাই বোন এবং আত্মীয়স্বজন মিলেমিশে এক ছাদের নিচে থাকুক, তাদের এক আত্মা হয়ে বেঁচে থাকতে হবে, ঠিক যেমনটি তাদের বাবা সবসময় চাইতেন। বাড়িটা এমনভাবে আগলে রাখতে হবে যেন মনে হয় বাবা এখনও তাদের মাঝেই বেঁচে আছেন। এই গল্পের সবচেয়ে ইমোশনাল জায়গাটা হলো যখন মা চোখ বন্ধ করে ভাবেন যে পরপারে থাকা বাবা হাসি মুখে তার দুই ছেলের এই একত্রিত হওয়া দেখছেন। এত বড় একটা কঠিন পরীক্ষার যে আসল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে। সমস্ত কষ্ট, মানসিক দ্বন্দ্ব আর শোকের শেষে এই পরম শান্তিটুকুই তো তাদের প্রাপ্য ছিল, তাই না? আচ্ছা, একটু থামুন তো। এত আবেগের পর একটু রিয়ালিটিতে ফেরা যাক। আমরা এতক্ষণ যা দেখলাম তা কি সবসময় এভাবেই চলবে? মানে পারিবারিক জীবন কি সত্যি কোনো ঝামেলা, কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক ছাড়া একদম নিখুঁতভাবে চলতে পারে বলে মনে হয়? ঠিক ধরেছেন। ফিরে আসে সেই পুরনো খুনসুটি, ভাইবোনদের আবার সেই ঝগড়ায় ফিরে যাওয়ার এই দৃশ্যটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে গভীর ক্ষত হয়তো সেরে যায়, কিন্তু মানুষ হিসেবে আমরা আর আমাদের পরিবারগুলো সবসময় একটু অগোছালো, একটু অসম্পূর্ণ, একটু ঝগড়া, একটু অভিমান, আবার পরক্ষণে মিলে যাওয়া, এগুলোই তো পরিবারকে আসলে জীবন্ত করে রাখে। সবশেষে একটা কথা আমাদের সবাইকে একটু ভাবতে হবে, নিজেদের ভুল বুঝতে আর একে অপরকে ক্ষমা করতে। আমাদের কি সবসময় জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলোর জন্য অপেক্ষা করতে হয়? হয়তো আজ এই মুহূর্তেই সময় এসেছে মনের ভেতরে পুষে রাখা সমস্ত রাগ, অভিমান ভুলে প্রিয়জনদের আপন করে নেওয়ার। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি, তবে আশা করি এই প্রশ্নটা আমাদের সবার মনেই নতুন কোনো ভাবনার জন্ম দেবে। ভালো থাকবেন।